রাতের ভোটের প্রথাটা শুরু করেছিল হাসিনার ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা। 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা কোনো নর্মাল নির্বাচন না। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এই সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক নাম। সংস্কার ও তরুণদের ভূমিকা নিয়েও তিনি সরব রয়েছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। 2017 সালের এপ্রিলে আপনি যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন, তা কতটা অর্জিত হয়েছে? আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে, যে বিশ্বাস নিয়ে পথ চলা শুরু করেছিলাম, আমি মনে করি যে গত 8 বছরে সেই বিশ্বাস অটলভাবে আমরা সেই বিশ্বাসে থাকতে সক্ষম হয়েছি। এবং অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও, মানে একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা যারা প্রতিনিয়ত আমাদের উপরে অনেক ধরনের অত্যাচার আক্রমণ চালাতো, তারপরও আমরা রাজপথে টিকেছিলাম, বাংলাদেশের রাজনীতিতে টিকেছিলাম। বেশিরভাগ জেলা উপজেলায় আমাদের কিছু হলেও আমাদের অবস্থান আছে। সো সেই জায়গা থেকে শেষে জুলাই গণ আন্দোলনেও আমরা বড়ভাবে একটা ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা অনেক ফলপ্রসূ কাজ করতে পেরেছি এবং আমাদের যা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করেছিলাম সেটা অনেক দূর বাস্তবায়ন করতেও সক্ষম হয়েছি। অবভিয়াসলি ফাইনাল আকাঙ্ক্ষাটা হলো যে আমরা বাংলাদেশের সরকার পরিচালনার জায়গায় যে পৌঁছবো এবং আমাদের যে বিশ্বাসগুলো আছে, যে আইডিওলজিস আছে, সেগুলো সরকার ব্যবস্থায় যেন আমরা সঠিকভাবে এমবেড করতে পারি। তো সেটার প্রচেষ্টা আমাদের এখনও চলছে। 2012 সালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে আপনি আপনার রাজনীতি শুরু করেছিলেন সেখান থেকেই, কিন্তু অল্প সময়ের মধ্যেই জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে দাঁড়ান আপনি। আসলে তখন কি এমন ঘটেছিল যে আপনি দ্রুতই সরে দাঁড়িয়েছিলেন? খুব অল্প সময়ও না, অলমোস্ট 4 বছর আমি জাতীয় পার্টির রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম। শুরুতে যখন জাতীয় পার্টির সাথে রাজনীতি সংযুক্ত হই, তখন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে, বা ওই যে আওয়ামী লীগের যে জোট ছিল, ওই জোটের অংশীদার ছিল এবং সেই জোটের অংশীদার হয়ে সরকারে ছিল, সরকারের মন্ত্রিত্বও তাদের ছিল। এই সময়টা আমি জাতীয় পার্টির সাথে একত্রিত হই। এর খুব অল্প সময়ের ভিতরে, মানে 2 বছরের মাথায় 2014 নির্বাচনের কাছাকাছি আমরা চলে আসি। 2013 কেমন একটা বছর ছিল বাংলাদেশের ইতিহাসের জন্য, এটা নতুন করে আর রিপিট করবার কোনো প্রয়োজন নেই। ওই 2013-তে যখন একটা নির্বাচন, সঠিক স্বচ্ছ নির্বাচন দিতে জনগণকে উপেক্ষা করে শেখ হাসিনার সরকার, তখন সেই সরকারের বিরুদ্ধে আমি শক্ত অবস্থান নেই। এবং জাতীয় পার্টির একটা অংশ, স্পেশালি জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, উনিও আমার সাথে এই শক্ত অবস্থানটা নেন। কিন্তু একটা মানে পর্যায়ক্রমে একটা জায়গায় যে এই অবস্থান নেবার জন্য আমাকে গুম করা হয়, আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু একটা পর্যায়ে যে পার্টি এবং পার্টি চেয়ারম্যান জনাব হোসেন মোহাম্মদ এরশাদ আওয়ামী লীগের সাথে আতাত করে নেন, সেই জায়গা থেকে জাতীয় পার্টি এবং আমার ভেতরে একটা পার্থক্য বা একটা ডিস্টেন্স তৈরি হয় এবং ওটাই আলটিমেটলি পরে পার্টি এবং আমি আলাদা হয়ে যাই। তার মানে হচ্ছে এটাই মূল এখান থেকে উদ্দেশ্য। জানা যায় যে হাসিনার সরকারের আমলে 2013 সালে র্যাব আপনাকে গুম করে যায়, এটা আপনি একটু আগে বলেছেন যে জোরপূর্বক লন্ডনেও পাঠিয়ে দেওয়া হয়। জুলাই আন্দোলনের সময় আপনি গুলিবিদ্ধ হয়েছেন। পরবর্তীতে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে। তারপরে সেই সাথে সাথে কিন্তু আপনি আবার তার ভাগ্নে যে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব তিনি হারান। এই যে রাজনৈতিক যে ঘটনাবলী, আসলে এগুলো আপনি কিভাবে দেখেন? মানে 2013 বা 12 থেকে যদি শুরু করি, যদিও 12তে আমি সরকার বিরোধী ছিলাম না, কিন্তু তখন সরকার বিরোধী হবার কোনো কারণ তৈরি হয়নি। কিন্তু আমার রাজনৈতিক পথ চলা 2012 থেকে আজকে যেখানে আছি 2025, আমি একটা কাজই করেছি, গণতন্ত্রের পক্ষে কাজ করতে চেষ্টা করেছি। সো 2013-তে যখন একটা নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা ছিল, এটা গণতন্ত্রের বিপক্ষে ছিল। সো তখন এটার বিপক্ষে আমি গেছি। 2015-তে এগেন, 2018-তে, 2023-24-এ, এর মাঝেও আপনি বললেন জুলাই আন্দোলনে আমি আহত হয়েছি। জুলাই আন্দোলনে প্রথমবার আহত হইনি। গত আমাদের 12-13 বছরের রাজনৈতিক পথ চলায় অনেকবার রাস্তায় অনেক মিটিং মিছিল আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে আওয়ামী পুলিশ বাহিনী, তো তখনও আহত হয়েছে, এরকম অনেক হয়েছে। এবং আমি একা হইনি, অফকোর্স, মানে এমন না যে আমি একাই শুধু হয়েছি, তা না। আমার সাথে আমার দলের অসংখ্য নেতাকর্মী হয়েছে। আর আমার দলের বাইরে অগণিত আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন বা আমাদের ওই যে অপোজিশন যে কোয়ালিশন ছিল, আমাদের যুগপথ আন্দোলন, তাদের হাজার লক্ষ নেতাকর্মীরা হয়েছেন। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা গণতন্ত্রের পথে ছিলাম, গণতন্ত্রের সপক্ষে লড়াই করেছি 13 বছর।
এখনও কিন্তু আমরা কাজ করছি একমাত্র গণতন্ত্র সপক্ষেই। আজকেও যখন কথা বলছি সামনে নির্বাচনটা যেন সুষ্ঠু স্বচ্ছ হয় সেটা নিয়ে কথা বলছি, সামনে নির্বাচনে যেন আমরা একটা ভালো অবদান রাখতে পারি সেই জন্য নির্বাচনের তৈয়ারি করছি। তো আমাদের কাজ একমাত্র গণতন্ত্র নিয়েই, জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া নিয়েই, এবং সেটা নিয়েই 13 বছর কাজ করে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু আপনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, যে সম্প্রতি এক সাক্ষাৎকারে আপনি বলেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে নির্বাচন নাও হতে পারে, এবং এই ধারণাটা বেশ জোরালো আমরা জানতে পারি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? আচ্ছা, প্রথমত আমি কেউ না বলবার জন্য যে নির্বাচন হবেই, এটার দায়িত্ব সরকারের। সো নির্বাচন হবেই এই কথাটা বলতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বা নির্বাচন কমিশন থেকে, সো চিফ ইলেকশন কমিশনার, ইনারা বলতে পারেন। আমি যেটা বলেছি নিশ্চয়ই যে আমি বিশ্বাস করি যে যেই তারিখটা নির্ণয় করা হয়েছে ফেব্রুয়ারির শুরুতে, এটা বদলাবেন, এটা আমি বিশ্বাস করি এবং আমি শক্তভাবে বিশ্বাস করি। আপনি এটাও ঠিক বলেছেন যে অনেকে ভিন্ন সুরে কথা বলছে, অনেকেই বলছে যে না এটা হবে না। আমরা ইতিমধ্যে দেখেছি অনেক ধরনের ফোর্সেস আছে, অনেক ধরনের ইন্টারেস্টস আছে, তারা চায় যেন নির্বাচনটা সঠিক সময় না হয়। আবার কিছু রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দলও আছে, তারা নির্বাচনটা ঠিকই চায়, কিন্তু তারা নির্বাচনের আগে নিজেরা একটু ফয়দা বের করবার জন্য নির্বাচনের বিপরীতে যে অনেক কথা বলছেন। সো এগুলো হয়, বড় একটা নির্বাচন আগে সবসময় হয়, এবং এই নির্বাচন মানে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা কোনো নর্মাল নির্বাচন না। বিশাল এক গণ অভ্যুত্থানের পর একটা সরকার পতন হয়েছে, সেই সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন একটা সরকার তৈরি হয়ে নতুন একটা বাংলাদেশ সৃষ্টির জন্য একটা নির্বাচন হচ্ছে। সো এর আগে অনেক ধরনের আলোচনা হবে, অনেক ধরনের কথাবার্তা হবে, অনেক ধরনের সংকটের তৈরি করতে চেষ্টা করা হবে, অনেক ধরনের সংশয় থাকবে, এটাই স্বাভাবিক ভাই। তবে আমি কেন বিশ্বাস করি যে গুরুত্বপূর্ণ যত স্টেক হোল্ডার আছেন সবাই বিশ্বাস করেন শীঘ্রই একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সো এটা আমাদের বিদেশি বন্ধুরা বলেন, ডোনার এজেন্সিস বলেন, ব্যবসায়ী মহল বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, যদিও দু একটা রাজনৈতিক দল ভিন্ন আওয়াজ তুলছে, বাট তারাও আসলে নির্বাচন চায়। আর্মড ফোর্সেস বলেন, যার কথাই বলেন না কেন, গুরুত্বপূর্ণ যত স্টেক হোল্ডার আছে সবাই সুন্দর, সুষ্ঠু এবং যত শীঘ্রই সম্ভব একটা নির্বাচন দেখতে চায়। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে তাহলে ফেব্রুয়ারির যে তারিখটা নির্ণয় করা হয়েছে, এখান থেকে আর বদল আসবে না। যেমনটি আপনি বলেছেন যে আমরা তো নির্বাচনের আগে জানতে পারি যে অনেক কথাই বলে যে নির্বাচনটা সুষ্ঠু হবে, কোনো সমস্যা হবে না, সবাই নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারবে। আপনি কি মনে করছেন যে সামনে যে নির্বাচনটা আসবে সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা, এবং সেই সাথে হচ্ছে যে সবাই যার যার মতো করে ভোট দিতে পারবে? অনেকে বলছে যে রাতের একটা ভোট হয়, ওইটা কি হবে কিনা, এ ব্যাপারে আপনার কি মত? আসলে দেখেন, রাতের ভোটের প্রথাটা শুরু করেছিল হাসিনার ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা। হাসিনার ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা আর নেই, রাতের ভোট হওয়া সম্ভব না। এবং রাতের ভোট করে কিন্তু সরকারের দায়িত্বে যারা আছে, সরকারের দায়িত্বে এখন যারা আছে তারা পক্ষপাতিত্ব করছে একটা দলের প্রতি, এনসিপি। কিন্তু এনসিপির ওই জনসম্পৃক্ততা নাই যে এনসিপির জন্য খুব বেশি পক্ষপাতিত্ব করেও এমন কিছু করতে পারবে। সো সেই জায়গা থেকে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে ওই জায়গাটাতে আমরা খুব বেশি দুশ্চিন্তায় নেই। একই সাথে এই মুহূর্তে রাজনীতিতে বা নির্বাচনে যে দলগুলো যাচ্ছে, তারাও অনেক ইতিহাস পার করে এসেছে, স্বৈরাচারের অনেক অত্যাচার সহ্য করে এসেছে। সো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে তারা আগামীতে ভোট সেন্টার এক নম্বর তো তারা সরকারে নাই, সো সরকারি সহযোগিতা তারা পাবে না, সাথে তারা ভোট সেন্টার দখলের রাজনীতি করবে, এটা এই মুহূর্তে আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। তবে কিছু জায়গায়, বাংলাদেশের মতো জায়গায়, কিছু অপপ্রচার, কিছু অপচেষ্টা, কিছু দুর্নীতি হবে না, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কিন্তু কিছু জায়গাটা আর ওভারঅল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হবে, এই দুটো এক জিনিস না। এবং ইভেন আন্ডার দ্য বেস্ট সার্কামস্ট্যান্সেস, বাংলাদেশের মতো যতগুলো দেশ আছে পৃথিবীতে, সেই সব জায়গায় নির্বাচনে কিছু ওলটপালট হয়, কিছু গোলমাল হয়, এবং তার জন্য আমরা চাই যেন নির্বাচন কমিশন আরও বেশি ক্ষমতাপ্রাপ্ত হয়, তাদের ক্ষমতায়নের মাধ্যমে যেন যেই জায়গায় গোলমাল হবে সেই জায়গায় যেন নির্বাচন স্থগিত করে আগামীতে আবার পুনর্নির্বাচন করার ব্যবস্থা করা হয়। তাছাড়া আমি বড় দাগে তেমন কোনো সমস্যা দেখি না। বিএনপি নিয়ে কথা বলি একটু। তরুণ প্রজন্মের নেতা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে রাজনীতির শীর্ষে অবস্থান করছেন, এটা তো আমরা সবাই জানি। আসলে দল ও বর্তমান প্রেক্ষাপটে এমন আলোচনা রয়েছে যে নির্বাচন হলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন, অনেকে বলছেন এই কথা। এই যে রাজনৈতিক যে দক্ষতা, তারপরে হচ্ছে যে সম্পর্কটা, যে আপনার মূল্যায়নটা আসলে কেমন ওনার প্রতি? আচ্ছা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আপনি যেটা বললেন আগামী প্রধানমন্ত্রী, দেখেন আমরা আশাবাদী, যেহেতু আমরা জোটবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এনডিএম, আমার দল, আরও আমরা যুগপৎ আন্দোলনে অনেকে যারা ছিলাম, আমরা আগামী নির্বাচনটা জোটবদ্ধভাবে করতে যাচ্ছি। সো যেহেতু জোটবদ্ধভাবে করতে চাচ্ছি, তাহলে আমরা
আশা রাখি, আমরা বিশ্বাস করি এবং আশা রাখি যে এই নির্বাচনটাতে আমরা জয়লাভ করব। যদি আমরা জয়লাভ করি তাহলে আমাদের জোটের নেতা হবেন প্রধানমন্ত্রী, জোটের নেতা জনাব তারেক রহমান। তাহলে আমাদের বিশ্বাস এবং আমাদের আশা যে আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হবেন, এটা পরিষ্কার। এগেন আমি বলছি, আমরা তো আর জানি না ভাই কি হবে, ভোটাররা চুজ করবে, কিন্তু আমাদের বিশ্বাস এবং আমাদের আশা, মানে বিশ্বাস থেকে বলছেন। জি জি, আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখন আপনি জনাব তারেক রহমান সম্বন্ধে জিজ্ঞেস করলেন, নিশ্চয়ই বহু বছর ধরে আমরা একসাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম এবং সেই জায়গা থেকে জনাব তারেক রহমানের সাথে অনেক উঠা বসা আলোচনা, অনেক কিছু হয়েছে। আমার পার্সোনালি আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে অনেক কাজ করবার, ডিরেক্টলি অনেক কাজ করবার। এখনও জোটের সর্ট অফ অংশীদার হিসেবে এখনও ডিরেক্টলি আমরা অনেক কাজ করছি। সো সেই হিসেবে আমি এতটুকু বলতে পারি যে জনাব তারেক রহমান অনেক বিচক্ষণ। উনি আগামীর রাজনীতি নিয়ে যা স্বপ্ন দেখেন, আমি মনে করি যে বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের সবার সিমিলার স্বপ্ন, এবং একই ধরনের স্বপ্ন ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল, যিনি একাঙ্গিকে মানে বাংলাদেশের শুরু থেকে, তো কারণ উনি যদি সেই 25শে মার্চের রাতে বা 26শে মার্চের ভোরে যদি উনি প্রথম এই রেভলিউশন, এই স্বাধীনতা যুদ্ধের ডাক না দিতেন, তাহলে এই ডাকটা কিন্তু আসলে অন্য কোথাও থেকে আসেনি। দেশের শুরু থেকে দেশের গণতন্ত্র সৃষ্টির জন্য সবচেয়ে বড় অবদান রাখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন, আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানের একই স্বপ্ন, এবং 18 কোটি বাংলাদেশি যারা দেশকে ভালোবাসে একই স্বপ্ন যে দেশকে অন্য জায়গায় পৌঁছে দেয়া। তো সেই জায়গা থেকে তারেক রহমান সাহেবের সাথে আমি আছি, আমরা কাজ করছিলাম একসাথে, এখনও কাজ করছি, এবং আমি বিশ্বাস রাখি যতদিন পর্যন্ত জনাব তারেক রহমানের এই বিশ্বাস থাকবে, এভাবে কাজ করবেন, ততদিন পর্যন্ত তারেক রহমানের সাথে আমি কাজ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের হ্যালো বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করব পরবর্তীতে আপনি আবারও আমাদের সাথে কথা বলবেন, হ্যালো বাংলাদেশের সাধারণ মানুষদের সাথে কথা বলবেন। জি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আবারও হ্যালো বাংলাদেশকে ধন্যবাদ, এবং আমি খুবই আনন্দিত হয়েছি আপনাদের সাথে বসতে পেরে, এবং আমি আশা রাখবো আগামীতে আপনাদের সাথে অনেক কথা হবে। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে আমরা এমনই একজন ব্যক্তিত্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।